আমার স্নেহের ছাত্রীরা, শুভ নববর্ষ। তোমাদেরকে শুভ নববর্ষ জানাই। কিন্তু এবারে নববর্ষটা একটু আলাদা। নতুন জামা আমরা যেভাবে কাটাই অন্যান্য বছর, এবার কিন্তু সেরকম ভাবে কাটেনি, আমারও কাটেনি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, যেন আমরা সুস্থ পৃথিবী ফেরত পাই। সেই আগের মতন আমাদের কাছে আবার যেন পৃথিবী ফেরত আসে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আর তোমাদের সুস্থ জীবনও কামনা করি। আজকে যেটা আমি পড়াবো, যেটা জননের যে ভাগটা বাকি রয়েছে, জননে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। যৌন জনন মানে গ্যামেটের প্রয়োজন। গ্যামেট অর্থাৎ দু ধরনের গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। এই দুটোর যখন নিষেক ঘটে তখনই তৈরি হয় জাইগোট, এবং এটা আস্তে আস্তে ভ্রূণ তৈরি করে। এখানে যৌন জননের ক্ষেত্রে আমরা দেখব যে উদ্ভিদের যৌন জননে উদ্ভিদের যে ফুলগুলো, সেটা হচ্ছে এদের যৌন অঙ্গ হিসাবে কাজ করে। এবং এই ফুলের মধ্যে আমরা দেখব বীতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। এবং এই যে পুংকেশরে এর পরাগধানী থেকে পরাগরেণু, আর গর্ভকেশরের যে গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড, এটা প্রধানত কাজে লাগে, নিষেকের কাজে লাগে। এটা আমরা পরে দেখবো যে কিভাবে সপুষ্পক উদ্ভিদের মধ্যে নিষেক প্রক্রিয়া হচ্ছে। এটা একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাতে হবে। এখানে আমরা দেখব যে পরাগযোগ কাকে বলে। পরাগযোগের উপর কিন্তু অনেক প্রশ্ন আসে। পরাগযোগ কাকে বলে? যখন কোনো উদ্ভিদের একই প্রজাতিভুক্ত হতে হবে, একটি ফুলের পরাগরেণু সেই ফুলের বা অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে এবং সেখানে নিষেক সম্পন্ন হয়, তাকেই বলা হচ্ছে পরাগযোগ। এই পরাগযোগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ, এই নামটা থেকেই বুঝতে পারছো, স্ব মানে হচ্ছে নিজে। যখন কোনো পরাগযোগ একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তার ফলে যে পরাগযোগ হয় তাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। যেমন শিম, টমেটো, সন্ধ্যা মালতী, এই ফুলগুলোতে কিন্তু এই ধরনের পরাগযোগ দেখা যায়। ইতর পরাগযোগ কেমন ধরনের হয়? ইতর পরাগযোগ হচ্ছে যখন কোনো ফুলের পরাগরেণু ওই প্রজাতিভুক্ত অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তার ফলে যে পরাগযোগ হয় তাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। অর্থাৎ স্বপরাগযোগটা যে ফুলের গর্ভমুণ্ড আর সেই ফুলের পরাগধানী একই ফুলের মধ্যে কাজ করবে, কিন্তু ইতর পরাগযোগ কিন্তু একই ফুলের মধ্যে কাজ করবে না। অর্থাৎ একটি ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, তখনই কিন্তু ইতর পরাগযোগ হবে। যেমন তাল, লাউ, পেঁপে, এইসব গাছের মধ্যে ইতর পরাগযোগ হয়। এবং এই যে স্বপরাগযোগ হচ্ছে আর ইতর পরাগযোগ হচ্ছে, এর কিছু সুবিধা আছে আর অসুবিধা আছে। সুবিধা আর অসুবিধাগুলো খুব ভালো করে পড়বে। প্রায় বছরই প্রশ্ন আসে যে স্বপরাগযোগের সুবিধা কি, অসুবিধা কি, ইতর পরাগযোগের সুবিধা কি, অসুবিধা কি। স্বপরাগযোগের সুবিধা হচ্ছে যে যেহেতু একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, সুতরাং কোনো বাহকের প্রয়োজন হয় না। বাহক মানে কি? যারা পরাগরেণুটাকে বয়ে নিয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে নানা রকম বাহক হতে পারে, কখনো বাতাস, কখনো পতঙ্গ, কখনো পাখি। এরা কিন্তু ফুলের রেণুকে বয়ে নিয়ে যায়। দেখবে প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে যায়, তখন কি হয়? প্রজাপতির গায়ের মধ্যে পরাগরেণুগুলো লেগে যায় এবং সে যখন আরেকটা ফুলে গিয়ে বসছে, তখন সেই পরাগরেণুগুলো অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। স্বপরাগযোগের ফলে কোনো বাহকের প্রয়োজন হয় না। একই ফুলের পরাগরেণু আরেকটা ফুলের মধ্যে যাবে, সুতরাং বাহকের প্রয়োজন হয় না। এটা হচ্ছে সুবিধা। আর ইতর পরাগযোগের কিন্তু বাহকের দরকার হয়। অর্থাৎ এটার অসুবিধা হচ্ছে যে বাহকের দরকার হয় এবং বাহকের প্রয়োজন হয় বলে এখানে অনেক পরাগরেণুর অপচয় হয়। এবং স্বপরাগযোগের যে অসুবিধা, সেটা হচ্ছে যে স্বপরাগযোগের ফলে যে অপত্য জীবগুলো তৈরি হয়, তাদের মধ্যে কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায় না।
যেটা ইতর পরাগযোগের ফলে কিন্তু অন্যান্য নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায়। যেহেতু স্বপরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য দেখা যায় না, তার জন্য স্বপরাগী যে ফুলগুলো সেগুলোর মধ্যে কি হয়, এরা কিন্তু অভিযোজনে সক্ষম হয় না। আর এদের যে অপত্য জীবগুলো সেটা খুব দুর্বল প্রকৃতির হয়। প্রতিকূল পরিবেশে এরা কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারে না, অভিযোজনে অক্ষম হয়, দুর্বল প্রকৃতির হয়, অঙ্কুরোদ্গমে ঠিক মতো অঙ্কুরোদ্গম করতে পারে না। কিন্তু সেদিক থেকে ইতর পরাগযোগে যে সমস্ত ফুল, তারা কিন্তু দেখা যায় যে অপত্য জীবেরা নতুন নতুন বৈশিষ্ট্যের অধিকারী হয়। তারা কিন্তু প্রতিকূল পরিবেশে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং তাদের মধ্যে অনেক উন্নত বৈশিষ্ট্য থাকার জন্য এরা অভিযোজনে খুব ভালোভাবে সক্ষম হয়। ইতর পরাগযোগের বাহকরা বিভিন্ন ধরনের হয় এবং এখানে আমরা দেখব প্রথমত হচ্ছে বায়ু। বায়ু যখন বাহকের কাজ করে তখন বায়ুর মাধ্যমে পরাগরেণুগুলো হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে অন্য ফুলের গর্ভমুণ্ডের মধ্যে যায় এবং এর ফলে এদের যে গর্ভমুণ্ড বা অর্থাৎ কেশরের গর্ভমুণ্ডটা সেটা কিন্তু আঠালো হতে হবে এবং এই পরাগরেণুগুলো খুব হালকা হবে এবং ফুলের থেকে বাইরের দিকে বেরিয়ে থাকবে, মাথাটা উঁচু করে থাকবে। পরাগরেণুগুলো খুব হালকা হয়, যার জন্য বায়ুতে এরা সহজেই ভেসে যেতে পারে এবং গর্ভমুণ্ডের মধ্যে আঠালো এক ধরনের পদার্থ থাকে, সেইখানে এগুলো আটকে যায় এবং এগুলো কিন্তু কখনো কিন্তু উজ্জ্বল বর্ণের হবে না এবং এদের মধ্যে কোনো গন্ধ থাকবে না। এই বায়ুবাহিত যে সমস্ত পরাগযোগে বায়ু দ্বারা পরাগ সম্পন্ন হয় যাদের ক্ষেত্রে, যেমন ধান, গম, জোয়ারের ক্ষেত্রে এটা হয়। আর এরপরে আসছে জল পরাগী, অর্থাৎ জলের মাধ্যমে যখন পরাগযোগ সম্পন্ন হচ্ছে। কাদের মধ্যে হয়? পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, এদের ক্ষেত্রে জলের মাধ্যমে পরাগযোগ সম্পন্ন হয়। এদের একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। এদের ক্ষেত্রে পরাগরেণুগুলো জলের মধ্যে ভেসে যেতে পারে, খুব হালকা হয় পরাগরেণু, এরা জলের মধ্যে কিন্তু ভেসে চলে যায় এবং এদের যে গর্ভকেশর, যেটা স্ত্রী স্তবক যেগুলো, সেটা কিন্তু কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে। যখন এদের পরাগযোগের সময় আসে তখন এই যে গর্ভদণ্ড শুদ্ধ গর্ভমুণ্ড অর্থাৎ স্ত্রী স্তবকটা কিন্তু জলের উপর দিকে, কুণ্ডলীটা যেটা কুণ্ডলী পাকিয়ে থাকে সেটা খুলে যায় এবং এটা তখন ছোট হয়েছিল, জলের তলায় থাকে এবং যখন কুণ্ডলীটা খুলে যায় তখন কিন্তু এটা লম্বা হয়ে যায় এবং মাথাটা জলের উপরে বের করে থাকে। অর্থাৎ জলের উপরে কিন্তু স্ত্রীস্তবকের মাথাটা থাকে। আর পরাগরেণুগুলো তো যেহেতু হালকা, সুতরাং জলে ভেসে ভেসে যেতে থাকে এবং এই পরাগরেণুগুলো গর্ভমুণ্ডের মধ্যে চলে আসে, মুণ্ডের কাছাকাছি চলে আসে এবং সেখানেই পরাগযোগ সম্পন্ন হয়। এরপর হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী কাদের মধ্যে দেখা যায়? আমের ক্ষেত্রে কিন্তু পতঙ্গ দেখবে যে আম ফুলের মধ্যে আসছে, সামনে দেখবে তোমরা, এখন আম ধরে গেছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমের মুকুল ছিল, সেখানে কিন্তু দেখবে ছোট ছোট অনেক পতঙ্গ কিন্তু ওর কাছাকাছি কিন্তু উঠছে। কারণ কি? এদের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে। আম মুকুলের গন্ধ নিয়েছো কেউ? দেখবে খুব সুন্দর একটা গন্ধ থাকে এবং এদের খুব উজ্জ্বল বর্ণের হয়, দেখবে হলুদ রঙের হয়। আমরা দূর থেকে কিন্তু রাস্তার পাশে যদি আমের মুকুলের আম গাছ থাকে তাহলে আমের মুকুল আমরা দূর থেকে দেখতে পাই। সুতরাং এদের ক্ষেত্রে ফুলগুলো খুব উজ্জ্বল বর্ণের হবে এবং সুন্দর গন্ধযুক্ত হবে, যাতে পতঙ্গরা খুব সহজেই আকৃষ্ট হতে পারে এবং এদের যে গর্ভমুণ্ড সেটা আঠালো এক ধরনের পদার্থ থাকবে। তার ফলে পরাগরেণুগুলো এইসব পতঙ্গের মাধ্যমে যখন এদের গায়ের মধ্যে বা পায়ের মধ্যে লেগে যায় তখন ওই গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে যখন পড়ে তখন সেখানে গিয়ে ওরা পরাগরেণুগুলো গর্ভমুণ্ডের মধ্যে যায় এবং সেখানে পরাগযোগ সম্পন্ন হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পক্ষী পরাগী। পক্ষী পরাগীর ক্ষেত্রে যেটা হয়, পলাশ, শিমুল, মাদার গাছের ক্ষেত্রে এটা দেখা যায়। পক্ষী পরাগীর ক্ষেত্রেও কিন্তু ফুলগুলো উজ্জ্বল বর্ণের হবে আর এদের একটা সুন্দর গন্ধ থাকবে। কারণ পাখি, পতঙ্গ এরা কিন্তু ফুলের কালার দেখে আকৃষ্ট হয়,
এবং এদের ফুলে কিন্তু মকরন্দ থাকতেই হবে। যে ফুলের মিষ্টি গন্ধের জন্য এরা আকৃষ্ট হয় এবং ফুলের মধ্যে দেখবে এরা ঠোঁট ঢুকিয়ে পাখিরা অনেক সময় দেখবে মধু খায়। এই মধু খাওয়ার জন্য এদের সমস্ত ঠোঁটে মুখে অনেক সময় গায়ে কিন্তু পরাগরেণু লেগে যায় এবং যেটা স্ত্রী স্তবকে যে গর্ভমুণ্ড সেটা কিন্তু আঠালো এবং এটা আঠালো এক ধরনের পদার্থ যুক্ত হয়, যেখানে গিয়ে পরাগরেণুগুলো পড়লে সেখানে পরাগযোগ সম্পন্ন হয়। এবং নিষেকে যে আমরা দেখব যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে নিষেক রয়েছে সেখানে কিন্তু আমরা একটা ছবির মাধ্যমে আমরা তোমাদেরকে বোঝাবো। দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি, এই পদ্ধতিতে আমার এখানে তোমাদের বইতেই ছবিটা আছে, তোমরা সেই বইটা দেখে পড়বে এবং এই ছবিটা ভীষণভাবে প্র্যাকটিস করবে, কারণ এটা ভীষণ পরীক্ষাতে আসে, মাধ্যমিকে আসে ছবি সহ লেবেলিং প্লাস বর্ণনা। এটাকে দ্বিনিষেক পদ্ধতিও বলা হয়, কারণ আমি দ্বিনিষেক কেন পরে সেটা বোঝাবো। এখানে দেখো এটা ডিম্বাশয়ের একটা ছবি এখানে দেখানো হয়েছে, এটা গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে পরাগরেণুগুলো এখানে এসে মিশেছে এবং পরাগরেণুগুলো অনেকগুলো পরাগরেণু আছে, কিন্তু সব পরাগরেণু কিন্তু ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করবে না। একটি পরাগরেণু গর্ভমুণ্ড থেকে রস রয়েছে সেই রসটাকে শোষণ করে স্ফীত হয়ে যাবে এবং স্ফীত হওয়ার পরে পরাগ নালী তৈরি করবে এবং সেই পরাগ নালী এই গর্ভদণ্ড বেয়ে এটা ডিম্বাশয়ে প্রবেশ করবে এবং সেই সময় এদের যে পুং গ্যামেট যেটা রয়েছে, পরাগরাণীর যে পরাগরেণুর যে পুং গ্যামেট যেটা রয়েছে সেটা দুটো নিউক্লিয়াস তৈরি করবে, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস কিন্তু দুটো ভাগে বিভক্ত হবে, দুটো পুং গ্যামেট তৈরি করবে, আর নালিকা নিউক্লিয়াস পরে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। এই জনন নিউক্লিয়াস যে দুটো পুং গ্যামেট তৈরি করেছে সেই পুং গ্যামেট দুটো ডিম্বাশয়ের মধ্যে যাবে এবং এর মধ্যে ডিম্বাশয়ের মধ্যে যে নিউক্লিয়াসটি রয়েছে, গর্ভাশয়ের যে নিউক্লিয়াসটি রয়েছে সেটা বিভাজনের ফলে 8টি নিউক্লিয়াস তৈরি করবে। দেখো এখানে ওপর দিকে রয়েছে 3টে নিউক্লিয়াস এবং নিচের দিকে রয়েছে 3টে নিউক্লিয়াস, মাঝখানে 2টো নিউক্লিয়াস থাকে। এখানে সহকারী কোষ বলা হয়, দুটো যে অংশ রয়েছে দেখো 3টে নিউক্লিয়াসের মধ্যে দুটোকে একসাথে বলা হয় সহকারী কোষ। আর নিচের দিকে যে 3টে নিউক্লিয়াস রয়েছে এদেরকে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি। মাঝখানের যে দুটো নিউক্লিয়াস ছিল, তাহলে এই দুটো নিউক্লিয়াস একসাথে জুড়ে গিয়ে এরা নির্ণীত নিউক্লিয়াস তৈরি করবে। প্রতিটা নিউক্লিয়াস কিন্তু এন অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। তাহলে উপরে 3টে, নিচে 3টে, 6টা, মাঝখানে 2টো, 8টা নিউক্লিয়াস হলো। তো এই 3টে নিউক্লিয়াসের থেকে যে অংশটা ডিম্বাণু, দেখো সহকারী কোষের নিচে একটা ডিম্বাণু রয়েছে, তাহলে 3টের মধ্যে 2টো হচ্ছে সহকারী কোষ, একটা হচ্ছে ডিম্বাণু, আর নিচে 3টে হচ্ছে প্রতিপাদক কোষ, আর 2টো ইউনাইট করে তৈরি হয়েছে নির্ণীত নিউক্লিয়াস। এর সঙ্গে এই ডিম্বাণুর সঙ্গে একটি পুং গ্যামেট যুক্ত হবে এবং এই পুং গ্যামেট যুক্ত হওয়ার ফলে কিন্তু জাইগোট তৈরি হবে। আর শস্যল যে উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা পুং গ্যামেট নির্ণীত নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে, সেটার ফলে শস্য তৈরি হবে। শস্যর ক্রোমোজোম সংখ্যা সবসময় 3n হয়, অর্থাৎ এখানে দুবার কিন্তু নিষেক হচ্ছে। একটা হচ্ছে একটা পুং গ্যামেটের সঙ্গে ডিম্বাণুর নিষেক হচ্ছে, একটা নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে পুং গ্যামেটের নিষেক হচ্ছে। অশস্যল উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে কোনো পুং গ্যামেটের ইউনাইট হবে না। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিষেক পদ্ধতি এবং এটাকেই বলা হচ্ছে দ্বিনিষেক। তোমরা তাহলে এটাকে একদম ভালোভাবে তৈরি করবে, এই ছবি আঁকা এই লেভেলগুলো সবগুলো তোমাকে কিন্তু তৈরি হতে হবে। বৃদ্ধি, বৃদ্ধি কাকে বলবো আমরা? তোমরা দেখলে যে একটা ছোট্ট বাচ্চা জন্ম হলো, কিছুদিন পরে তাকে গিয়ে দেখলে যে সে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, অর্থাৎ তার বৃদ্ধি হচ্ছে, জন্মের পর থেকে তার বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ বৃদ্ধি মানে হচ্ছে যে কোষীয় পদার্থের সংশ্লেষের ফলে জীবের আকার
আয়তন এবং শুষ্ক ওজনের যে স্থায়ী পরিবর্তন হয় তাকে বলা হয় বৃদ্ধি। এই বৃদ্ধির সংজ্ঞাটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। বৃদ্ধি কাকে বলে এটা খুব প্রশ্ন আসে, এবং এই বৃদ্ধিটা দেখা যায় যে বৃদ্ধির কতগুলো দশা আছে। বৃদ্ধির দশা কি কি? একটা হচ্ছে প্রথমত হবে কোষ বিভাজন। কোষগুলো প্রচন্ডভাবে বিভাজিত হয় প্রথমে, অর্থাৎ যখন আমরা দেখলাম যে একটা প্রাণীর সঞ্চার হলো, অর্থাৎ জাইগোট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটো ইউনাইট করে অর্থাৎ ফার্টিলাইজেশন হলো, তার ফলে তৈরি হলো জাইগোট। এই জাইগোট আস্তে 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 ভ্রূণতে তৈরিত হবে। এবং ভ্রূণ কিভাবে তৈরি হবে? ওই জাইগোটের ক্রমাগত মাইটোসিস, বিভাজন হবে, অর্থাৎ কোষগুলো সংখ্যায় বাড়বে। একটা মাত্র কোষ থেকে যখন প্রাণের সঞ্চার হচ্ছে, যখন আমরা একটা বাচ্চাকে দেখছি তখন কিন্তু তার একটা নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, অর্থাৎ কোষটি ক্রমাগত সংখ্যায় বৃদ্ধি হয়েছে, এটাকে বলা হচ্ছে বিভাজন দশা। তারপর হচ্ছে কোষের বৃদ্ধি দশা, অর্থাৎ বিভাজনের পর কোষগুলো বৃদ্ধি প্রাপ্ত হবে, তার ফলে কোষের একটা জীবের নির্দিষ্ট আকার থাকবে, আয়তন থাকবে, প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট আকার আয়তন রয়েছে, এটা হচ্ছে কোষের বৃদ্ধি দশা। তারপরে যে দশাটা সেটা হচ্ছে কোষের বিভেদ দশা। বিভেদ দশাটা কি? কোষগুচ্ছ তৈরি হলো, এবার কোষগুচ্ছগুলো ডিফারেন্সিয়েট হবে, অর্থাৎ কলাতে বিভক্ত হবে, বিভিন্ন ধরনের কলাতে। উদ্ভিদের ক্ষেত্রে হলে ভাজক কলা, তার মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্রাণী হলে যোগ কলা, আবরণী কলা, স্নায়ু কলা, বিভিন্ন ধরনের কলাতে বিভেদিত হবে, তবে না একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। অর্থাৎ বৃদ্ধির পরে দেখা যায় যে বৃদ্ধিটা হচ্ছে একটা জীবকে পরিপূর্ণ জীব হতে সাহায্য করে। বৃদ্ধি এবং বিকাশ এই দুটো কিন্তু প্রায় কিছুটা একই মানে হয়, কিন্তু বৃদ্ধি মানে হচ্ছে যখন শুষ্ক ওজন স্থায়ীভাবে বেড়ে যায় তখন তাকে বলা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধির তিনটে গুরুত্ব আছে, সেই গুরুত্বগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। বৃদ্ধি অপরিবর্তনীয়, বৃদ্ধি অপরিবর্তনীয়। বৃদ্ধি দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে বৃদ্ধি স্থায়ী। তাহলে তিনটে হলো, একটা হচ্ছে বৃদ্ধি অপরিবর্তনীয়, দ্বিতীয় হচ্ছে বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, 3 নম্বর যেটা সেটা হচ্ছে বৃদ্ধি স্থায়ী। এই তিনটে পয়েন্ট খুব ভালো করে পড়বে, এটাও আসে প্রশ্ন যে বৃদ্ধির গুরুত্ব কি। এবং এই বৃদ্ধি আর বিকাশ হচ্ছে যে বৃদ্ধির ফলে যখন একটি জীবের পরিপূর্ণ বিকাশ, মানে কি সে জটিল হচ্ছে, তার ভেতরের যত কিছু কলা, তার অঙ্গ তন্ত্র, এগুলো সমস্ত বিকাশ হচ্ছে, অর্থাৎ সেগুলো জটিল হচ্ছে, এটা হচ্ছে তার বিকাশ। এবং একটা প্রশ্ন এসেছিল মাধ্যমিকে একবার, যে বৃদ্ধির সাথে জননের কি সম্পর্ক? বৃদ্ধির সাথে জননের কি সম্পর্ক? একটি মানুষ বা যে কোনো জীব তার যদি বৃদ্ধি না সম্পূর্ণ হয় তাহলে কিন্তু সে জননে সক্ষম হবে না। বুঝতে পেরেছো তোমরা এই কথাটার মানে? অর্থাৎ একটা 6 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার কিন্তু তখনও বৃদ্ধি সম্পূর্ণ হয়নি। কখন গিয়ে বৃদ্ধি সম্পূর্ণ হচ্ছে? 18 বছর বয়স, 16 থেকে 18 এই বয়সের মধ্যে কিন্তু বৃদ্ধি সম্পন্ন হয়। বলে না তারপরে আর সে লম্বা হবে না, আর বাড়বে না। বৃদ্ধি সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু সে তার সমস্ত অঙ্গ তন্ত্র এগুলো কিন্তু পরিপূর্ণ হয় এবং সে জননে সক্ষম হয়। তাহলে বৃদ্ধির সাথে জননের কি সম্পর্ক? বৃদ্ধি যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সেই প্রাণী জননে সক্ষম হচ্ছে না। একটি মানুষের বৃদ্ধিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথম যেটা সেটা হচ্ছে সদ্যজাত, অর্থাৎ যখন শিশু জন্মালো তারপর থেকে 3 বছর, এটা হচ্ছে সদ্যজাত দশা। এই 3 বছরের মধ্যে শিশুরা ঘুমায় বেশি, খাওয়া দাওয়া খুব দুধ বা একটু সফট
টাইপের খাবার খায় এবং তোমরা দেখবে যে 6 মাসের পর কিন্তু তার মুখে ভাতের একটা অনুষ্ঠান করা হয়। তারপরে কিন্তু তাকে দুধের বদলে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ভাত, মাছ একটু নরম করে প্রেসারে দিয়ে, তারপরে মাংসের একটুখানি স্টু করে বা তার যে বিভিন্ন সারাংশগুলো সেগুলোকে বাচ্চাকে দেওয়া হয়। কেন দেওয়া হয় 6 মাসের পর তাকে কেন দেওয়া হয় এবং কেন এই ঘটা করে অন্নপ্রাশন অনুষ্ঠানটা করা হয় তোমরা কি কেউ জানো? এই যে অনুষ্ঠানটা করা হচ্ছে তার মানে 6 মাসের পর সেই শিশুর শরীরে পরিপাককারী উৎসেচকগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করে। তার আগে তার ভেতরে যে একটাই উৎসেচক থাকে সেটা হচ্ছে দুধ পরিপাককারী উৎসেচক, যেটা রেনিন, দুধকে ছানায় পরিবর্তন করে। এটাই তার শিশুদের মধ্যে থাকে। কিন্তু 6 মাসের পর তার যখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের উৎসেচক দেখা যায়, তার শরীরের মধ্যে উৎসেচকগুলো আস্তে আস্তে তৈরি হয়, তখন তাকে দুধের বদলে আস্তে আস্তে দুধটাও দেওয়া হয়, কন্টিনিউ করা হয়, কিন্তু দুধের সঙ্গে আস্তে আস্তে ভাত, বিভিন্ন ধরনের শক্ত খাবার এগুলো দিয়ে দেওয়া হয়। এবং এই সময় শিশুরা কিন্তু খেলাধুলা, অল্প সামান্য পড়াশোনা এবং বিভিন্ন ধরনের ঘুমটা বেশি হয় এদের শিশুদের ক্ষেত্রে। এরপরে যেটা রয়েছে 3 পর থেকে 11 বছর পর্যন্ত, এটা হচ্ছে শৈশব অবস্থা। এই শৈশব অবস্থাটা কিন্তু তারা পড়াশোনার মধ্যে দিয়ে, বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে কাটায়। তারপরে বয়সন্ধিকাল, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা টাইম। 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত এই সময় তারা বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়া কমপ্লিট করে তারা বিভিন্ন চাকরির খোঁজ করে। মানে তারা বিভিন্ন দিক থেকে তাদের এই সময় বিভিন্নভাবে শরীরে পরিপূর্ণতা পায়। অর্থাৎ এই সময় টেস্টোস্টেরন ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, এই দুটো হরমোন মেয়েদের শরীরের মধ্যে এই মাত্রাটা বৃদ্ধি পায়। দেখবে আমরা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা ছেলে মেয়ে একদম ছোটবেলায় কিন্তু অতটা ডিফারেন্সিয়েট করি না আমরা, কিন্তু দেখবে যখন আস্তে আস্তে এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, এই সময় মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু ছেলে এবং মেয়ে এই দুটো আলাদা হতে শুরু করে। এরা মানসিকভাবে ছেলে আর মেয়েরা আলাদা হতে শুরু করে, শারীরিকভাবে দেহ গঠনের দিক থেকে আলাদা হতে শুরু করে, কারণ হরমোনের প্রভাব দেখা যায় এদের মধ্যে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের প্রভাব আসে আর মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের প্রভাব আসে, এবং তার ফলে তাদের বিভিন্ন শরীরগত পরিবর্তন দেখা যায় এবং যৌনাঙ্গেরও পরিবর্তন দেখা যায়। এই সময় তারা পরিপূর্ণ হয়ে ওঠে। এরপরে যেটা পরিণত অবস্থা সেটা হচ্ছে 20 বছর থেকে 60 বছর পর্যন্ত ধরা হয়। এই সময় তারা গার্হস্থ্য জীবন কাটায়, অর্থাৎ চাকরি, সংসার যাপন, সাংসারিক বিভিন্ন কাজ, চাকরি, বিভিন্ন ধরনের কাজে এই সময়টা মানুষ ব্যস্ত থাকে। ভীষণভাবে তারা নিজেদের পরিণত অবস্থাটাকে কাটায়। এবং আফটার 60, যেটাকে আমরা বলছি বার্ধক্য, এই সময় বিভিন্ন কোষের মৃত্যু ঘটে, যার জন্য বার্ধক্যের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে প্রকট হয়ে ওঠে। এবং এটা কিন্তু ছেলেদের থেকে মেয়েদের বেশি আসে, তারও কিছু কারণ রয়েছে। এবং দেখা যায় যে এই বার্ধক্যের সময় তাদের কি হয়, চাকরির থেকে অবসর টাইম, এটা 60 বছর বয়সে চাকরির থেকে অবসর দিয়ে দেওয়া হয়। এবং এই অবসর সময়টা কিন্তু যাতে মানুষের মধ্যে যাতে অবসাদ না আসে, সেই জন্য বিভিন্ন ধরনের হালকা ব্যায়াম, মানে স্বাস্থ্যকর খাবার এবং কিছু যোগাভ্যাস, বিভিন্ন ধরনের বই পড়া, গান শোনা, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, এসবের মধ্যে দিয়ে যদি কোনো মানুষ বা তার বার্ধক্যটাকে কাটান, তাহলে কিন্তু তার মধ্যে অবসাদ কম আসবে এবং সে বিভিন্ন নিজের আলাদাভাবে একটা কর্ম সময়, তার কর্মব্যস্ততা তাকে আলাদা করে তাকে রুটিন করে নিতে হবে, যাতে তার একদম কর্মজীবন থেকে অবসরের জন্য যাতে তার অবসাদ না আসে। তোমাদের নববর্ষ কেমন কেটেছে? তোমাদের সঙ্গে যখন দেখা হবে তখন আমি তোমাদের মুখ থেকে শুনে নেব এবারের এই লকডাউন পিরিয়ড তোমরা কিভাবে বাড়িতে থেকে কিভাবে কাটালে, কিভাবে নববর্ষ পালন করলে, সব শুনবো। কিন্তু এই যে ক্লাসগুলো যেগুলো বলা হচ্ছে
তোমাদেরকে আমরা যেগুলো ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেগুলো একটু তোমাদের দেখতে হবে। আর যেগুলো আমি বলে দিচ্ছি যে চ্যাপ্টারের মধ্যে থেকে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে, সেগুলো কিন্তু মনে করে ওখান থেকে যে আমাদের যে এই যে অনলাইন ক্লাস হচ্ছে এখান থেকে কিন্তু তোমাকে তুলে নিতে হবে যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলোর উপর বেশি জোর দিয়ে তোমাকে কিন্তু পড়াগুলো তৈরি করতে হবে। খুব ভালো থেকো, আবার দেখা হবে।